শুভ সন্ধ্যা প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মৌ এবং আমাদের সঙ্গে আছেন প্রতিদিনকার মতো নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি এই সময়ের উদীয়মান, আমি বলবো লেখালেখির ক্ষেত্রে তারকা, উদীয়মান গল্পকার এবং লেখক বিনয় দত্ত। স্বাগত বেলা শেষের আয়োজনে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো। আপনাকে পেয়ে আরেকটু বেশি ভালো, যদিও এই কথাটি সবাইকেই বলি কারণ নতুন নতুন অতিথি আসেন এবং তাদেরকে পেয়ে আসলেই আমি অনেক ভালো থাকি। এই বইমেলা এখনও চলছে এবং একেবারেই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি বইমেলার। তো পুরোটা মাসই কিন্তু গেল এবং বইও বেরিয়েছে এই বছর আপনার তৃতীয় বই। আর যে বইটি আমার হাতে আছে, এই শহর সুবোধদের। তো আসলে সুবোধদের কথাটি বলতে গেলে যে বিষয়টি মাথায় চলে আসে যে প্রত্যেকের মাঝে শুভ বুদ্ধির উদয় হোক, এরকম একটি বিষয়। তো আসলে বইটি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানবো, বা কবে থেকে লেখালেখিটা শুরু করলেন, এই বইয়ের লেখাটা কবে থেকে শুরু করেছেন? আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন। সুবোধ বলতেই হচ্ছে সুন্দর বোধের মানুষ। আমি, আপনি, আমরা প্রত্যেকেই সুবোধ, কিন্তু আমাদের সুবোধগুলো ঘুমিয়ে থাকে। সেই সুবোধকে জাগিয়ে রাখার জন্য হচ্ছে আমরা গুটি কয়েক লোক লেখালেখি করে তাদেরকে জাগিয়ে তুলি। ভেতরের সত্তাটাকে, যেন সামাজিক অসঙ্গতি, দৃষ্টিকটু বিষয় যেগুলো হচ্ছে আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে, সেই বিষয়গুলোকে আমরা যেন একটু নাড়া দিতে পারি, নাড়া দিয়ে জাগিয়ে তুলতে পারি যে এই বিষয়টা ভুল হচ্ছে, এই অসঙ্গতিটা সঙ্গতির জায়গায় আসবে, এই দৃষ্টিকটুর বিষয়টা কটু জায়গাটা থাকবে না, সুন্দর জায়গায় চলে যাবে। এই বিষয়টা করার জন্য হচ্ছে আমরা কিছু লোকজন লেখালেখি করি। এই শহর সুবোধদের এটি মূলত গত 2-3 বছরের বিভিন্ন পত্রপত্রিকা, জাতীয় দৈনিক বা নিউজ পোর্টালগুলোতে আমি লেখালেখি করেছি সম্পাদকীয় বিভাগে। তো যখন লিখছিলাম তখন থেকেই পাঠকরা অনুরোধ করছিল যেন এগুলোকে বই আকারে বের করে ফেলি, কারণ একটা সময় পরে লেখকের লেখা অনেক বেড়ে যায়, তখন লেখা হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। একদম একদম। আমার সেই পত্রিকার লেখাগুলোই হচ্ছে এই শহর সুবোধদের। আমি এইখানে এমন কিছু বিষয় নিয়ে লেখালেখি চেষ্টা করেছি যেটা হচ্ছে আমরা সচরাচর লিখতে চাই না। আমরা তো ধরেন রাজনৈতিক, অর্থনৈতিক অনেক বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত থাকি। যেমন ধরেন এখন এই যে আমরা এখন লাশের গল্প শুনছি, অসংখ্য লাশ এইরকম লাশ পড়েছিল ধরেন সড়ক দুর্ঘটনার সময়, প্রতি বছর অসংখ্য লাশ পড়ে থাকে। এরকম লাশ পড়েছিল ধরেন মানিকগঞ্জে, তারেক মাসুদ, মিশুক মুনির বা হচ্ছে আলমগীর কবির, এরকম বিখ্যাত 3 জন মানুষ। মানে সবচেয়ে অদ্ভুত তথ্য হচ্ছে 3 জনই হচ্ছে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। তো এই যে মেধাবী হারিয়ে যাচ্ছে আমাদের দেশ থেকে সড়ক দুর্ঘটনার মধ্যে দিয়ে, ওই বিষয়টা না আমাকে খুব নাড়া দিয়েছে। বা একেবারে গত বছর যে ঘটনাটি ঘটলো, যে আমাদের পুরো শহরটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল তরুণদের মাধ্যমে, নিরাপদ সড়ক আন্দোলন ভুল হবে, কিশোরদের মধ্যে দিয়ে সেই বিষয়টা আমি লিখেছি। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ, সেই স্লোগান আলোকিত মুখর করে রেখেছিল দেশ বিদেশ সবাইকে। সেই বিষয়টা নিয়েও আমি লিখেছি। আমি লিখেছি জননী রমা চৌধুরীকে নিয়ে, যিনি এমন একজন প্রতিভাবান, এমন একজন কঠিন শক্তিমান নারী, যিনি মুক্তিযুদ্ধের সময় নিজের সেই দুঃখের গল্পটা, সেই নির্যাতনের গল্পটা নিজে লিপিবদ্ধ করে গিয়েছেন 71-এর জননী বইটাতে। মানে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়ার সেই রমা চৌধুরী। তো আমার বাড়িও চট্টগ্রাম, ওনার সাথে আমার কখনো সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়নি। এটা হচ্ছে আমার একটা আফসোস আর কি। তার আগে উনি আমাদেরকে এবং আমাকে ছেড়ে চলে গিয়েছেন। তো উনার সেই বিষয়গুলো আমাকে খুব আলোড়িত করেছেন। এমনকি রমা চৌধুরী কি প্রধানমন্ত্রীর সাথে দেখা করারও সুযোগ হয়েছেন, প্রধানমন্ত্রী তাকে অর্থনৈতিক সহযোগিতা করতে চেয়েছেন। রমা চৌধুরী খুব বিনয়ের সাথে প্রধানমন্ত্রীর সেই সহযোগিতাকে ফিরিয়ে দিয়ে প্রধানমন্ত্রীকে 71-এর জননী বইটি উপহার দিয়ে এসেছেন। এরকম শক্তিমান নারীকে নিয়ে যদি আমি না লিখি তাহলে কে লিখবে? আপনি কি জানেন প্রতি বছর আমাদের দেশ থেকে মাত্র 20,000 টাকার জন্য সৌদি আরবে আমাদের দেশে নারীরা যায়? আপনি যে বিষয়টি বললেন যে সৌদি আরবে দেখা যায় আমাদের দেশ থেকে অসংখ্য নারী যাচ্ছে কাজের জন্য, বা বলতে গেলে জীবিকা নির্বাহের জন্য, এবং তারা যেভাবে ফিরে আসছে এই বিষয়টি নিয়ে কিন্তু টেলিভিশন মিডিয়া বলি বা সংবাদপত্রে বলি, সব জায়গায় লেখালেখি হচ্ছে, বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা দেখছি যে এক সারি মানুষ, নারী, তারা ফিরে আসছে ওখান থেকে এবং নির্যাতিত হয়ে বিভিন্নভাবে। তো এদের এই বিষয়টি কি আপনার এই বইতে উঠে এসেছে? লেখালেখি হচ্ছে সব জায়গায়, বিষয়টা কিন্তু তা না। আমরা সংবাদ দেখছি, মানে আমরা তাদের হয়ে কখনো লিখছি না। মানে একজন নারী কেন ওখানে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খুব কম, আমি নিজেকে স্থিতিশীল অবস্থায় নিতে পারছি না। তার মানে হচ্ছে আমাকে ভারসাম্যের জন্য, নিজের বেঁচে থাকার জন্য মাত্র 20,000 টাকার জন্য আমাকে ওখানে যেতে হচ্ছে। তার মানে আমি এমন এক জায়গা থেকে যাচ্ছি, বা আপনি জানবেন হয়তো সাম্প্রতিক সময়ে একজন নারী গর্ভবতী হয়ে সৌদি আরব থেকে ফিরে আসছে। মানে এটা না
কেমন একটা মানে আমাকে না এমন ভাবে প্রকম্পিত করেছে, আমি আর মানে আমি আরো বেশি অস্থির হয়ে পড়েছি। আমি সৌদি নারীদের অসংখ্য নারীর গল্প শুনেছিলাম যারা ফিরে এসেছিল অনেক আগে, বছর 5 আগে। আচ্ছা, আমি ওই 2-3 রাত আমি ঘুমাতে পারিনি। মানে এত বর্বর নির্যাতন পাকিস্তানিরা কখনো করেনি ওদের আমাদের নারীদের প্রতি। ওই নির্যাতন আমাদের নারীদের করা হয়েছে। আমার তখনই মনে হয়েছে আমি যদি ওদের জন্য না লিখি, একজন লেখক হিসেবে, একজন উপন্যাসিক হিসেবে, মানবিকতার জায়গা থেকে তাহলে একজন কে লেখকের। লিখবে? আমি মানে একজন কল্পিত চরিত্রকে না লিখে বরঞ্চ তাকে নিয়ে লিখি। ওই কারণেই ধরেন এই শহর সুবোধদের আমাকে মানে আলোড়িত করেছে। একটু আগে আপনি একটা কথা বলছিলেন যে যারা মেধাবীরা হারিয়ে যাচ্ছে আমাদের মাঝ থেকে, তো শুধু যে মেধাবীরা এমনটা কিন্তু নয়, অসংখ্য সড়ক দুর্ঘটনা কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। যদি এটাও আমি বাদ রাখি, কিছু এই কয়েকটা দিন আগে মাত্র যেটা হলো যে পুরো ঢাকা শহর 21শে ফেব্রুয়ারির ভোর রাতে 20 তারিখ একদম মধ্যরাতে যেটা ঘটলো, যে আমাদের পুরো ঢাকা শহরটাই কিন্তু একটা অন্ধকারের স্তূপে পরিণত হয়েছিল, একদম লাশের নগরীতে পরিণত হয়েছিল। তো এই বিষয়টি নিয়ে কি আপনি, এটা তো আর এই বইতে প্রকাশ পাবে না যেহেতু সম্প্রতি ঘটেছে, তো সেই বিষয় নিয়ে কি আপনি লেখালেখি করেছেন বা কোনো পত্রিকাতে কোনো আর্টিকেল লিখেছেন কিনা? আমি অবশ্যই লিখব, কারণ আমি তো একজন লেখক হিসেবে আমার দায়বদ্ধতা সবচেয়ে বেশি। আমি যদি নিজের দায়বদ্ধতা থেকে জায়গা থেকে মানুষকে জাগরিত করতে না পারি তাহলে কে লিখবে? এবং আপনি জানবেন আমি এই বইতে গৃহ শ্রমিকদের নিয়ে লিখেছি। আমাদের বাসায় ছোটখাটো অনেক বাচ্চা মেয়েরা কাজ করে, ছেলেরা কাজ করে। আমার নিজের সন্তান 10, 11, 12 বছরের যদি একটু দুষ্টামি করে বা একটু বেশি কটু কাজ করে ফেলে, আমি তাকে মানে বকা দিয়ে শাসন করি, তুমি এটা করতে পারবে না। কিন্তু একটা বাচ্চা মেয়ে যখন তার বাবা মার কাছ থেকে তাকে প্রতিশ্রুতি দিয়ে নিয়ে আসে যে এই বাচ্চার দায়িত্ব আমরা নিচ্ছি, তার সমস্ত দেখভাল করবো আমরা, তাকে অর্থনৈতিকভাবে তার যে শ্রমটা তাকে আমরা পারিশ্রমিক দিচ্ছি, সবচেয়ে মানে কেন জানি আমরা অদ্ভুতভাবে তার প্রতি আমরা বর্বর আচরণ করা শুরু করি। আপনার কাছে নিশ্চয়ই মনে আছে মানে মিরপুরের সেই আদুরির গল্প, যে আদুরিকে খুবই মেরে ডাস্টবিনে ফেলে রাখা হয়েছিল। আমি এই সমস্ত ঘটনা মানে আস্তে আস্তে গুছিয়ে আমি সেই গৃহ শ্রমিকদের নিয়ে লিখেছি। আমি লিখেছি মুক্তিযুদ্ধের সেই সাক্ষী, মানে সেই যশোর রোড, যে যশোর রোড অ্যালেন্স গিন্সবার্গের কবিতা, মৌসুমী ভূমিকের সেই গান, যেই যশোর ধরে অসংখ্য শরণার্থী মানে পার হয়েছে সেই শরণার্থীর দিনগুলোতে। আমরা এই আলোচনায় আবারও ফিরবো, তার আগে ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় দর্শক, বেলা শেষের আয়োজনের সময় হয়েছে, ছোট্ট একটি বিরতি নেবার, ফিরবো খুব শীঘ্রই, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছে আমি মৌসুমী মো, এবং আমাদের সঙ্গে আছেন উদীয়মান গল্পকার এবং লেখক বিনয় দত্ত। যে আলোচনায় আমরা ছিলাম, এবং আলোচনায় যেতে গেলে আমি ভাবছিলাম যে আপনার বইটি উল্টালেই সূচিতে আমি দেখতে পেয়েছি সমসাময়িক ও মানবিক মূল্যবোধ। তো এই বিষয়টিতে রোহিঙ্গা সংকটের কথা আপনি তুলেছেন। তো যখন রোহিঙ্গা সংকট নিয়ে বা রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে আপনি লিখতে গেলেন, এটা কি শুধু বিভিন্ন পত্রপত্রিকা পড়ে বা আমরা নিউজে যেটা দেখেছি সেটা শুনেই লেখা, নাকি আপনি নিজে ওখানে গিয়েছিলেন? না, বিষয়টা একদমই তা না। ধরেন রোহিঙ্গা সংকটটা তো এখন বিষয়টা অনেক রকম জায়গা চলে গিয়েছে, অনেকগুলো দিক উন্মোচন হয়েছে। আমি একদম ছোট একটা বিষয় মানে আলোকপাত করেছি, সেটা হচ্ছে ধরেন আমি এই দেশের বাসিন্দা, এই দেশে আমার থাকার বা আমার আগের জেনারেশন বা পরের প্রজন্মের থাকার একটা অধিকার আছে। একদম। এই জায়গাটাতে যখন কোনো খনিজ পদার্থ পাওয়া যাবে তখন কি আমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে? না। বাট রোহিঙ্গাদের তাই করতে হয়েছে, রোহিঙ্গা শিশুদের তাই করতে হয়েছে। আমি রোহিঙ্গাদের অন্য অনেক বিষয় নিয়ে আলোচনা করিনি, শুধু শিশুদের জায়গাটাতে যে মানবিক বিষয়টা দেখার চেষ্টা করেছি। একজন শিশু কি কঠিনভাবে তার জীবনযাপনটা করছে, সঠিকভাবে খাওয়া দাওয়া হয়তো সঠিক পুষ্টিরও পাচ্ছে না ভালোভাবে, কিন্তু আমাদের দেশ থেকে যে উদারতার মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়েছে, এটা সাধুবাদ দেওয়ার মতোই একটা কাজ আর কি। আমি আরো কিছু বিষয় নিয়ে লিখেছি, যেমন আমি একটা দেখেছি নারী ও শিশু। তো আমি শিশুদের বিষয়টা কিন্তু কথায় আমাদের উঠে এসেছে, কিন্তু নারীদের বিষয়টি আমি যদি সৌদি আরবের নারীদেরকে বাদ রাখি, যে আরো অনেক আমাদের দেশের মধ্যেই ধরি, অসংখ্য নারী কিন্তু নির্যাতিত হচ্ছে, এবং আমরা এখনো নারীরা সব দিক দিয়ে এগিয়ে, তারপরেও কেন যেন এই জিনিসটাকে আমরা বন্ধ করতে পারছি না, যে এটা হচ্ছে আমাদেরই লোকজনের কিছু মানে কুদৃষ্টি সম্পন্ন লোকজন আর কি। ধরেন আমি রাত 12টায় একজন নারী বাসায় ফিরছি, আমি কি করে ফিরছি এটা মানে ওই বাসে থাকা লোকজনের নিশ্চয়ই জানার কথা না, কিন্তু আমরা খুব কটু কথা বলে বেড়াচ্ছি। অথচ আমি সেই নারী, যেই নারীর টাকাটা দিয়ে সংসারটা চলছে, আমি সেই নারী যে নারী অর্থনীতিতে অবদান রাখছে,
তো এই বিষয়টা না আমরা এক শ্রেণীর লোক যারা হচ্ছে কখনোই মানতে পারে না, যারা হচ্ছে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে সহজভাবে দেখেন না, যারা হচ্ছে নারীর শিক্ষাটাকে দেখেন না, যারা মানে পঞ্চম শ্রেণীর পর্যন্ত নারী শিক্ষাকে বাধ্যতামূলক করে এরপরে বন্ধ করে দিতে চান, এই শ্রেণীর কথা ধরেন আমি অসংখ্যবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, নারী ধর্ষণ শিশু ধর্ষণের কথা বলেছি। এক কথায় বলতে গেলে ধরেন আমি এমনভাবে লেখাগুলো লেখার চেষ্টা করেছি যেন লেখাগুলো লেখার পর একটা গল্পের ঢঙে আপনি পড়তে পারেন এবং আপনার মনের বা পাঠকের মনের সুবোধকে জাগিয়ে রাখতে পারেন। এটি এই বছরের বই, এটি পুঁথিনিলয় থেকে প্রকাশ পেয়েছে, ইতিমধ্যে বইমেলা চলছে, 301 থেকে 303 স্টলে বইটি পাওয়া যাচ্ছে। আপনি কেমন সাড়া পেয়েছেন এই বইটির জন্য? এই শহর সুবোধদের নিয়ে আমি বেশ ভালো সাড়া পেয়েছি, যেহেতু এটি পাঠকদের অনুরোধের বই। পাঠকরা অল্প বিস্তর লেখা পড়েছিল বিভিন্ন সময়ে, তাদেরকে একদম বড় কলেবরে পড়ার জন্যই হচ্ছে এই শহর সুবোধদের আমি তুলে দিয়েছি। যেহেতু সামাজিক অসঙ্গতিগুলো নিয়ে মূলত এই বইটি লেখা, শুধু সামাজিক বলবো না, আমি রাষ্ট্রীয় বলবো এবং আমি বৈশ্বিকও বলতে পারি, কারণ আপনি কিন্তু আমাদের দেশের বাইরের বিষয়গুলো নিয়েও লিখেছেন। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে শুধুমাত্র সামাজিক সচেতনতা বৃদ্ধি বা আসলে কি এইটুকু করেই কি আমাদের এই জিনিসগুলোকে থামানো সম্ভব, নাকি কর্তৃপক্ষ বলি বা সরকার দলকে বলি যে সরকারের অনেক কিছু করার আছে? যেহেতু আপনি লেখক, আপনি আপনার দায়বদ্ধতার জায়গা থেকে লিখছেন, তো আপনার কিছু বলার আছে কিনা? যে এইটা ধরেন সরকারের উপরের মহলে অনেকেই কাজ করছেন এসব বিষয় নিয়ে। তারপরও বড় কথা হচ্ছে আপনার প্রশ্নের উত্তরের ক্ষেত্রেই বলছি, আমরা যারা এইসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করি, লেখালেখি করি, আমাদেরকে সরকার সমাধানের জায়গা থেকে জিজ্ঞেস করতে পারে। আমরা যে সব জানি তা না, কিন্তু আমাদের দু একটা সুপারিশ যদি গ্রহণ করা হয় তাতেও কিন্তু সমাজের 10টা অসঙ্গতির জায়গায় 3টা অসঙ্গতি কমে যাবে। কিংবা আইনত কি পরিবর্তন হতে পারে বলে মনে করেন? এটা যেমন হচ্ছে আমাদের নারী ধর্ষণের ক্ষেত্রে এখনো পর্যন্ত না কখনো একজন ধর্ষণকারীকে প্রমাণিত হওয়ার পরে মৃত্যুদণ্ড জিনিসটা এখনো মানে আমরা একদম কার্যকর ভূমিকা যেতে পারিনি, মুখে বলা হচ্ছে, কার্যকর হচ্ছে না। এরকম একটা কার্যকর হয়ে গেলে কিন্তু দেখবেন ধর্ষণ অনেকাংশে কমে যাবে। বা হচ্ছে ধরেন ধর্মীয় সাম্প্রতিক দাঙ্গা আমাদের দেশে কম বেশি কখনো না কখনো লেগে আছে। একটি মসজিদ মন্দির বা একটি মানে মন্দিরের ইমাম বা হচ্ছে মন্দিরের পুরোহিতকে হত্যা করার পর যদি আমরা একটা কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারতাম, তাহলে দেখতেন এগুলো সব বন্ধ হয়ে যেত। তার মানে আমার ইচ্ছা নেই, আমি যদি রাষ্ট্রীয় প্রশাসন হিসেবে বসে থাকি, আমার ইচ্ছার অভাব আছে, বা হচ্ছে বিষয়টাকে আমি অনেকভাবে গুরুত্ব দিচ্ছি না। এটা হচ্ছে বেসিক্যালি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার ক্ষমতার সদ্ব্যবহার করছি না। হ্যাঁ, গত বছর আপনার যে বইটি বেরিয়েছে অমৃতায়ন, তো এই বইটি সম্পর্কে একটু শুনবো, এবং এটা আপনি খুব সম্ভবত উপন্যাস। হ্যাঁ, তো এটাকে আসলে দেখা যায় যে মানুষ যেটা করে, প্রথম উপন্যাস যখন লিখতে যায় নিজের জীবনের অনেক ঘটনার একটা মিশ্রণ থাকে সেটাতে। তো এমন কিছু কি উপন্যাসের ক্ষেত্রে হয়েছে? না, আমার নিজের কোনো ঘটনা এখানে নেই। আচ্ছা, মানে উপন্যাসের বিষয়টা আমি আসলে অন্যভাবে দেখি। ধরেন উপন্যাস হচ্ছে এমন একটা বড় মাধ্যম, যে মাধ্যমে অনেকগুলো চরিত্রকে আমি দেখাতে পারছি। তো ধর আমার উপন্যাসের জায়গা থেকে এটাকে আমি অমৃতায়ন মূলত হচ্ছে দেশভাগের সময়কালের উপন্যাস। ধরেন আমি যেটা দেখেছি বা যেটা বুঝেছি সেটা হচ্ছে ধরেন এই অসাম্প্রদায়িক বাংলাদেশ বা এই বঙ্গতে অসাম্প্রদায়িক একটা ভালো মেলবন্ধন ছিল। সেটা ব্রিটিশ পিরিয়ডের পরে ধরেন দেশভাগের পরবর্তীতে বিষয়টা আস্তে আস্তে দানা বাঁধতে আলাদা করে দিয়েছে। এই কাঁটাতারই হচ্ছে আপনার আমার মধ্যে বিভেদ তৈরি করেছে। আপনাকে হিন্দু আমাকে মুসলিম আখ্যায়িত করেছে, আপনি নারী আমাকে পুরুষ আখ্যায়িত করেছে। তার আগে কিন্তু বিষয়টা এত বিকট আকারে ছিল না। তো আমি চিন্তা করলাম দেশভাগ নিয়ে যদি সবচেয়ে বেশি কাজ করা যায়, তাহলে হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা কাজ করা যাবে। আমি আমার প্রতিটা লেখাতেই হচ্ছে সেই সব চরিত্রগুলোকে তুলে আনার চেষ্টা করেছি বা সেই সব প্রেক্ষাপট তুলে আনার চেষ্টা করেছি যেসব প্রেক্ষাপট হচ্ছে আমাদের মূলত কাজে লাগবে। মানে পুরোটাই কল্পনা, কিন্তু সেই কল্পনার চরিত্রটা মনে হবে আপনি নিজে, সেই কল্পনার মানে হাঁটা চলা বা সেই কল্পনার কথা বলার ধরন মনে হবে আপনি নিজে। এটি মূলত 60-এর দশকের সময়কে আমি আমার প্রেক্ষাপট হিসেবে ধরে নিয়েছি। কত সময় পর্যন্ত আছে 60-এর দশক থেকে? 60-এর দশকের আমি 1966 পর্যন্ত মানে বেঁধেছি আর কি। 1947-এর পর থেকে 1966 এই টাইমটাকে বেঁধেই হচ্ছে বেসিক্যালি আমি এই উপন্যাসটা লেখার চেষ্টা করেছি। কি কেমন লিখেছি, ভালো লিখেছি না মন্দ লিখেছি, পাঠকরাই ভালো বলতে পারবেন। পাঠক নমস্য, পাঠক আমাদের মানে উৎসাহ উদ্দীপনা দেন, পাঠক পড়েন দেখেই আমি বিনয় দত্ত এই অবস্থায় আছি, এভাবে লিখতে পারছি। আরেকটা বিরতি নেব, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, বেলা শেষের আয়োজনের সময় হয়েছে, আরো একবার বিরতি নেবার, খুব শীঘ্রই ফিরবো, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত জানাচ্ছি এসএ টিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে দেখার জন্য। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো, এবং আমাদের সঙ্গে আছেন তরুণ লেখক এবং গল্পকার বিনয় দত্ত।
যে গল্পে আমরা ছিলাম, একটু একেবারে প্রথম বইয়ের প্রসঙ্গে যাব। চিলতে মেঘ ও কুহুকেকার গল্প, যেখানে ছোট ছোট গল্প স্থান পেয়েছে এই বইটিতে। তো একদম প্রথম বই প্রথম সন্তান, এই বইটি সম্পর্কে একটু জানবো। প্রথম বই, প্রথম আবেগ, প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, প্রেম, সবকিছু হ্যাঁ। অনেক একটু বেশি বেশি আর কি। তো চিলতে মেঘ ও কুহুকেকার গল্পের মধ্যে আমার আবেগ অনুভূতির জায়গাটা অনেক প্রকট আকারে ছিল। এই গল্পগুলোতে এই বইটাতে 6টি গল্প রয়েছে। এগুলো হচ্ছে ধরেন আমি 2009 সাল থেকে লেখা শুরু, এই গল্পগুলো লেখা শুরু প্রস্তুতি নিচ্ছি আর কি। আস্তে আস্তে ছোট 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 করে গল্পের চরিত্রগুলো বুনেছি। সেই গল্পগুলোই হচ্ছে একদম 2017-তে এসে বই আকারে প্রকাশ পেয়েছে। এখানে যেমন হচ্ছে আমি গল্পগুলোকে একটু সমসাময়িক বা প্রাসঙ্গিক ভাবনা থেকে লেখার চেষ্টা করেছি। আমাদের এই সময়ের প্রেম, এই সময়ের নৈকট্য, এই সময়ের মানে সামাজিক অবস্থান, বা হচ্ছে এখন গল্পের একটা সংকট, এই সমস্ত কিছুকে আমি বুনেছি একটা মাধ্যম দিয়ে। বা হচ্ছে অনেক সময় থাকে না যে স্টেশনে, ট্রেন স্টেশন হচ্ছে সবসময় জাঁকজমকপূর্ণ একটা এলাকা, তা আমি ওই স্টেশনকে ঘিরে একটা গল্প লিখেছি। ওখানে একটা বিবেক চরিত্র আছে, যে বিবেক চরিত্রটা অন্ধ, চোখে দেখে না, কিন্তু তার অনুভূতি প্রকট। সে তার কথা হচ্ছে স্টেশন কখনো ঘুমায় না, জেগে থাকে মনে মননে। মানে এই যে একটা মানে দর্শনের জায়গাটা, একজন বিবেক চরিত্রকে কেন্দ্র করে অনেকগুলো চরিত্র ঘুরছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের আদান প্রদান হচ্ছে, কথাবার্তা চলছে, এই বিষয়গুলো অনেকখানি আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি চিলতে মেঘ ও কুহুকেকার গল্পের মধ্যে। আপনি কিন্তু শুধু যে বই লিখছেন, গল্প লিখছেন এমনটাও নয়, আপনি কিন্তু টেলিভিশন নাটকও লিখছেন এবং বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে, প্রাইভেট টেলিভিশন চ্যানেলে আপনার নাটক প্রচারিত হয়েছে। তো যেহেতু আপনি আবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রযোজক হিসেবে আছেন, তো এমন কোনো ইচ্ছে কি আছে যে ভবিষ্যতে পরিচালনা করার, যেহেতু প্রযোজক হিসেবে কাজ করছেন? পরিচালনার বিষয়টা ধরেন আমি এখন ওভাবে দেখিনি। কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমাদের এই অঞ্চলে, বাংলাদেশে এখন অনেক নাটক, ভালো ভালো কাজ হচ্ছে। আমার মনে হয়েছে না, একটা ভালো গল্প লিখতে পারাটা সবচেয়ে কঠিন কাজ। এই ভালো গল্প লেখাটাতেই না আমি থাকতে চাচ্ছি। কারণ ভালো গল্প থাকলেই ভালো সৌন্দর্য, ডিজাইন, চরিত্র সবাই দাঁড়াবে। একটা ভালো স্ট্রাকচারের উপরে হচ্ছে একটা বিল্ডিং দাঁড়াতে পারে। তো মূল স্ট্রাকচারটা হচ্ছে, মূল ভিতটা হচ্ছে সেই গল্পটা। আমি মূলত লেখালেখিটাকে একদম ধ্যান জ্ঞান মনস্থ করে রেখেছি। তবে পরিচালনা যে কখনো করব না, বিষয়টা কখনো বলা যাচ্ছে না, মনের মধ্যে একটা ইচ্ছে আছে। হ্যাঁ, তবে এখনো তো পর্যন্ত মানে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার লেখালেখি করা, নিজের দায়বদ্ধতা থেকে, সামাজিক দায়বদ্ধতা থেকে, মানুষের দায়বদ্ধতা থেকে সুবোধ জাগিয়ে তোলা, সেটা গল্পে মানে বাস্তবিক বয়ানে যে কোনো ভাবেই হোক আর কি। একটু যাব যে যেহেতু দীর্ঘদিন ধরে শিল্প সাহিত্যের সঙ্গে আছেন এবং সংস্কৃতির সঙ্গেও আছেন, কারণ যেহেতু আপনি টেলিভিশন মিডিয়াতেও কাজ করছেন অনুষ্ঠান নির্মাণের, তো যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সঙ্গে তাদের যাপিত জীবনকে অতিবাহিত করে, তাদের মধ্যে কিন্তু একটা বিষয় থাকে যে মানুষের জন্য কাজ করার বা নিজের এই ক্ষেত্রটাকে কাজে লাগিয়ে অন্য কিছু করার। আপনি করছেন অলরেডি, কারণ আপনি বই লিখছেন। তো একেবারেই ডিফারেন্ট কিছু করার ইচ্ছে আছে কিনা মানুষের জন্য, যেটা আসলেই প্রত্যক্ষভাবে কাজে আসবে? আমি যেটা বিশ্বাস করি, দৃশ্যত কাজ করাচ্ছে না, মানে একটা মানুষের মনন করানোর জায়গাটাতে আমি বেশি কাজ করতে চাই। যেটা সৃষ্টির যে বিষয়টি, গড়ে তোলার যে বিষয়টি, যেটা আমি করছি, আমি দেখতে চাই আগামী প্রজন্মের তরুণরা অসঙ্গতি দূর করে সংগতি নিয়ে কাজ করছে, বা নিজেদের অধিকার আদায়ের জন্য কাজ করছে। কোথাও কোনো দৃষ্টিকটু বিষয় হলো, সেই জায়গায় সরব হচ্ছে। আমি দৃশ্যত এই জিনিসটা দেখতে চাই। আমি মূলত মানুষের মনন গড়ার কারিগর, আমি নিজেকে ভাবেই দেখতে চাই। আমি একজন গল্পের ফেরিওয়ালা, গল্প বলতে চাই। সেই গল্পে আপনার মনকে হয়তো জাগিয়ে তুলতে পারে, সেই গল্পে আপনাকে উজ্জীবিত করতে পারে, সেই গল্পে আপনার সুবোধকে জাগিয়ে তুলতে পারে। আমি মূলত মনন গড়ার কারিগর। এইটাই হচ্ছে আমার এখন ধ্যান জ্ঞান। তবে যদি আমি ইচ্ছা আছে একটা অনেক বড় মাধ্যমে একটা মানে কোনো পরীক্ষা ছাড়া একটা বিশ্ববিদ্যালয় করার, যেখানে কোনো পরীক্ষা থাকবে না, শুধু শিক্ষা থাকবে, ডিরেক্ট শিক্ষাটা থাকবে, এবং সেই শিক্ষাটা অর্জন করে সে তার বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারলো কিনা, এটাই হচ্ছে দেখার বিষয়। পরীক্ষা কেন্দ্রিক জীবনযাপন, পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, এটা বাদ দিয়ে যদি কিছু করতে চাই, মানে করতে পারি আমরা, আমার ওই রকম কিছু একটা করার ইচ্ছা আছে। আমি জানি না আমার সাধ্য কি, মানে কতটুকু করতে পারবো। তবে আমার যতটুকু বিশ্বাস, আমি যেভাবে আগাচ্ছি আস্তে আস্তে, যেভাবে সবাই আমাকে উৎসাহ দিচ্ছে, যেভাবে পাঠকরা আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, হয়তো একদিন করেও ফেলতে পারবো।
আমরা আশা রাখছি সেটা অবশ্যই সম্ভব হবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো আপনার প্রতি অনেক অনেক শুভকামনা, এবং শেষে যে বিষয়টি বললেন যে পরীক্ষা ছাড়া একটা বিশ্ববিদ্যালয়, এটা আমার মনে হয় যারা দেখছে আমাদেরকে তাদেরও স্বপ্ন। আমি নিজেও এটা ভাবি একজন শিক্ষার্থী হিসেবে যে আসলে যদি এটা হতো যখন পড়াশোনা করতাম। তো অনেক শুভকামনা, লেখালেখি এবং নির্মাতা অনুষ্ঠান যাই বলি, সামনে পরিচালনায়ও দেখতে চাই। অনেক অনেক শুভকামনা আপনার প্রতি। শেষ করছি, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি পাঠকদের সবসময় নমস্য ভাবি, কারণ পাঠকদের কারণেই হচ্ছে আমরা যারা লেখালেখি করি, যারা ভালো লিখতে চাই, তাদের হচ্ছে তারা আজকের অবস্থানে দাঁড়িয়ে আছে। পাঠকদের বলবো, ভালো বই পড়ুন, উৎসাহ দিন একজন তরুণ লেখককে। যে ভালো লিখছে তাকে উৎসাহ দিলে সে আরও ভালো লেখার চেষ্টা করবে, এতটুকুই বলার। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনেক বেশি ভালো থাকুন, আর প্রত্যেকের মাঝে শুভবুদ্ধির উদয় হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর প্রতিদিন চোখ রাখুন এসএ টিভির পর্দায়।